নির্বাচন কমিশনের যেটা বার্তা যে এসআইআর শুরু হলে কোনো আধিকারিককে বদলি করা যাবে না এবং সমস্ত ক্ষমতা থাকবে কমিশনের হাতে। একদিকে নির্বাচন কমিশনের এই কড়া বার্তার কিছুদিন আগে আমরা দেখেছি 600 অনিচ্ছুক বিএলওকে শোকজ করেছে নির্বাচন কমিশন। আর যখন থেকে এসআইআর নিয়ে চর্চা শুরু হয়েছে তখন থেকে বিরোধী হোক বা শাসক প্রত্যেকেরই নিশানায় সেই বিএলও। কে কি বলেছেন শোনাবো। আপনারা বিএলও যেসব লিস্ট করেছেন, বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার। মনে রাখবেন ইলেকশন কমিশন তার নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়। তার আগে স্টেট গভর্নমেন্ট, আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট। সুতরাং এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের, কোনো মানুষকে অযথা হ্যারাস করবেন না। একটা লোক 4 দিন গিয়ে এলো, 4 দিন গেল, তখন হয়তো সেটা কোথাও ঘুরতে গেছে, তাই বলে আপনি তার নামটা বাদ দিয়ে দেবেন? আপনাকে দেখতে হবে তার অরিজিনাল অস্তিত্ব আছে কিনা। তৃণমূল কংগ্রেসের কর্মীরা আছেন, তাদেরকে অনুরোধ করব তৈরি থাকুন। বিএলওরা যখন সঙ্গে যাবে আপনারা সঙ্গে যাবেন, যে ভোটার থাকবে না তার ফর্মটা নিয়ে নেবেন। তাড়াতাড়ি শুরু হবে, আপনারা জানেন। যারা বুথ লেভেল এজেন্ট হয়েছে বিএলএ তারা কিন্তু বলেন যেদিন থেকে বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার যে গ্রামে যে বুথে তিনি গিয়ে বাড়ি বাড়ি জিজ্ঞাসাবাদ শুরু করবেন, সেইখানে যিনি আমার দলের বিএলএ আছেন ওই বিএলওর সাথে ওই সরকারি আধিকারিকের সাথে আপনাকেও বাড়ি বাড়ি যেতে হবে। একটা গন্ডগোল পাকাচ্ছে এরা। বিএলওদের দিকে দৃষ্টি রাখুন আপনারা। বিএলওরা সবাই ভাববেন না যে স্কুল টিচার শুধু আমার লোক, এরকম না। বিহারে যে এসআইআর হয়েছে 403 জনের নামে এফআইআর হয়েছে বিএলও, 53 জন বিএলও अरेस्ट আছে বিহারের বিভিন্ন জেলে। एक एक पार्ट का एक बूथ लेवल ऑफिसर है। फिर से मैं इनका परिचय आपके साथ करवा दे रहा हूँ। 34 नंबर बूथ का दायित्व में है अनिमा मुखर्जी, तो 35 नंबर पार्ट का दायित्व में है एम दुर्गा रानी, 35 नंबर पार्ट में ही रहते हैं। 36 नंबर पार्ट में है दीदी मोनी, हमारे शास्त्री शिक्षा निकेतन स्कूल का जो है चंदना दास मोहंती। 37 पार्ट का रवानंद तिवारी। 38 नंबर पार्ट का उसी पार्ट का है रवि, हम लोग का मास्टर रविंद्रनाथ, वो है हमारे 38 नंबर पार्ट। इलेक्शन कमीशन अपॉइंटमेंट किया, ये कोई पार्टी अपॉइंटमेंट इनको नहीं किया, इलेक्शन कमीशन ऑफ इंडिया इनको अपॉइंटमेंट दिया ये काम करने के लिए। যে প্রশ্নটা সামনে এসেছিল যে এই রাজনৈতিক চাপে বিএলওরা তারা সুষ্ঠুভাবে নিরপেক্ষভাবে কাজ করতে পারবে তো, আমি সলিলদার কাছে যাব। সলিলদা, কি মনে হয় কমিশনের এই কড়া বার্তার পর বিএলওরা তারা নিরপেক্ষভাবে সুষ্ঠুভাবে কাজ করতে কি পারবে? আমার যেটা ধারণা এবং আমার যেটা ব্যক্তিগত ধারণা সেটাই আমি বলছি, এরা পারবে না। দেখো, কারণ এই সম্ভব নয়। কারণ এসআইআর বলছে যে যবে থেকে এসআইআর স্টার্ট হবে, এই বিশেষ নিবিড় সমীক্ষা শুরু হবে যবে থেকে, ততদিন পর্যন্ত কেউ তাদের টাচ করতে পারবে না এবং তাদের যে কর্মক্ষেত্র সেই কর্মক্ষেত্রেও তাদের যেতে হবে না। তারা কেবল এসআইআর করবে, এসআইআর পরে ইসিআইয়ের যে ক্ষমতা আছে তার ফলে স্টেট গভর্নমেন্ট কিছু করতে, কিন্তু পরে এই যে তাদের পেছনে লোক লাগিয়ে দেওয়া হলো, বিএলএ লাগিয়ে দেওয়া হলো বা কাউকে দেওয়া হলো, ওই যে একজন নেতা বললেন, শাসক দলের নেতা পরিষ্কার বলে দিলেন যে ফর্মটি যদি কেউ না থাকে ফর্মটা নিয়ে তার ডিটেলস পার্টিকুলার যা চেয়েছে দিয়ে সই করে পাঠিয়ে দেবে। যে করবে না তারপরে ইসিআই যখন চলে যাবে তারপরে কি হবে এই লোকগুলোর? এখানেই তারা কিন্তু সন্দিগ্ধ এবং এখানেই তারা আশঙ্কিত, এখানেই তারা কিন্তু খুব ভয় পাচ্ছেন। বিএলওরা খুব ছাপোষা মানুষেরা, কেউ প্রাইমারি টিচার, কেউ মধ্য পর্ষদের কোনো স্কুলের টিচার বা এইভাবে তাদের সংসার চলে। আজকে যদি কেউ কুচবিহারে তার বাড়ি থাকে এবং তাকে যদি ভবানীপুরের একটা প্রাথমিক বিদ্যালয়ে বদলি করে দেয় কলকাতায়, তাহলে বলুন তো তার এখানে একটা আলাদা সংস্থান, ওখানে আলাদা সংস্থান, তার তো সংসারই চলবে না। সুতরাং তারা আতঙ্কিত, কিন্তু এটা লেজিটিমেট একটা গ্রাউন্ড রয়েছে, সেইটা কিন্তু ইসিআইকে দেখতে হবে, সহানুভূতির সঙ্গে দেখে কিন্তু এসআইআরটা এই বিশেষ নিবিড় সমীক্ষা যেটা সম্পূর্ণ করতে হবে, এটাও প্রয়োজন
যে এই এসআইআরটা একান্ত দরকার। 2005-এর যে সংখ্যা ছিল জনসংখ্যা তার দ্বিগুণ হয়ে গেছে কিন্তু এই 2025-এ, সেটাও কিন্তু স্ক্যানারে রয়েছে, ইসিআইয়ের স্ক্যানারে রয়েছে। আমার মনে হয় অ্যাট এনি কস্ট ইসিআই কিন্তু এই এসআইআর করে তবে ছাড়বে। যদি না করতে দেয়া হয়, যদি দেখা যায় যে আইন শৃঙ্খলার জন্য এই ভোটের দিন শেষ দিন পর্যন্ত পেরিয়ে গেছে, তারপর কিন্তু যা সিদ্ধান্ত নেবে সেটা কিন্তু খুব একটা সুখকর হবে না রাজ্য সরকারের পক্ষে। মণিশঙ্কর দা, মানে এসআইআর হবে খুব স্বাভাবিক, যারা ভুয়ো রয়েছে, যারা অবৈধ ভোটার রয়েছে তারা বাদ যাবে, এটাই তো খুব স্বাভাবিক। তাহলে এত হুমকি হুঁশিয়ারি কেন? না, এত হুমকি হুঁশিয়ারি ব্যাপারটা নয়। দেখুন, আর্টিকেল 324, 325, 326 পরিষ্কার রিভিশনের কথা বলা আছে। আমার কথা হচ্ছে যে এই যে আমরা পল সায়েন্সে পড়তাম যে সভা সমিতিগুলো হয় বিভিন্ন রাজনৈতিক দল করে, কেন করে? তিনি একটা রাজনৈতিক দল, তিনি জনমানুষে একটা প্রভাব ফেলার সৃষ্টি করে যে কেন আমাকে ভোটটা দেবে। আমি বলছি যে পলিটিক্যাল যারা লোক, তারা পলিটিক্যাল ডিসিশন তারা একটা মেকআউট করবে, তাদের একটা পলিসি মেকআউট করবে, যেখানে ফ্রি হ্যান্ড কনস্টিটিউশনে বলা আছে যে যাই বলুক না কেন আপনার কাছে সমস্ত অ্যাপারেটাস আছে, আপনি স্বচ্ছভাবে সেটা করুন, তাতে বিরোধীদের বদলি স্থগিত করে করুন বা আরও সুপ্রিম কোর্ট থেকে আরও অর্ডার নিয়ে আসুন, আপনার হাতে অনেক ক্ষমতা আছে। কিন্তু আপনি এইটা করব করে ভোটের দিন এগিয়ে আসছে, এত কম সময়ের মধ্যে তাড়াহুড়ো করে করবেন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই যে বলছেন না তর্কগুলো কেন হচ্ছে, তখনই হচ্ছে বিজেপির দ্বারা প্রতিনিধি তারা মনে করছে যেন পুরোপুরি ইলেকশন কমিশন তাদেরকে সব কিছু জানিয়ে দিয়েছে তারা কীভাবে এসআইআরটা করবে, যার জন্য তারা 1 কোটি 1.5 কোটি পুরো হিসাবটা জনমানুষকে দিয়ে মানুষের মধ্যে একটা কনফিউশন সৃষ্টি করছে। ফলে আমি বলবো যে ফেয়ারভাবে এসআইআরটা যদি করতে হয় তাহলে এই ধরনের মন্তব্যগুলোকেও মানে আটকাতে হবে। যেমন অরূপ চক্রবর্তী বললো, বাঁকুড়ার এমপি, তিনি বলছেন যে মানে মণিশঙ্কর দা, আমি একটা কথা বলি, আপনি বিজেপির কথা বলছিলেন, মানে হুমকিতে কিন্তু তৃণমূলও পিছিয়ে নেবে, আমরা দেখিয়েছি সেটা। তাহলে এখানে ইলেকশন কমিশনের তাহলে কিছু করার নেই। যদি মনে হয় যে পিপল রিপ্রেজেন্টেটিভরা তারাও এটা কথা বলতে পারে, তাহলে ইলেকশন কমিশন কি করছে? তাহলে তো বলেই যাবে সেটা করুক। আচ্ছা, সিম্পল শুরু করছি যে দিদিকে বলো ওঝা আসবে, ভূত পালাবে, ভূতের ভোটে জেতার দিন শেষ। রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপলস অ্যাক্ট পরিষ্কার পাওয়ার দেয় ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে অ্যাট এনি মোমেন্টে এসআইআর করার। সবকটা দল মিলে সুপ্রিম কোর্টে গেছিলো, সুপ্রিম কোর্ট ম্যাটারে ইন্টারফেয়ার করেনি। মানুষ ডিটারমাইন করবে যে আজকে মানুষ ঠিক করে নিয়েছে যে গভর্নমেন্ট তাড়িয়ে গভর্নমেন্ট প্রতিষ্ঠা হবে, তাহলে গুড গভর্নেন্স আসবে। এবং যে বিএলওরা যারা কাজ করবেন তারা ডিমড ধরা হবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার এমপ্লয়ি। তারা যদি ঠিকঠাক কাজ করে কোনো অসুবিধা নেই, তারা যদি ভুলভাল কাজ করে, শাসক দলের অনুপ্রাণিত হয়ে কাজ করে বা শাসক দলের অনুপ্রেরণায় কাজ করে, ম্যাডাম অনুপ্রেরণা নিয়ে, তাহলে তাদের বিরুদ্ধে পেনাল অ্যাকশন হবে, কোয়াইট নর্মাল। আবার এখান থেকে দাঁড়িয়ে একটা কথা আমি বলতে পারি, বিএলওদের ক্ষেত্রে বলেছে যে বদলি করা হচ্ছিল, ইলেকশন কমিশন বলেছে বদলি করা হবে না। এবার তার থেকে এক স্টেপ এগিয়ে পার্টির তরফ থেকে একটা কথা বলতে পারি, আমি ব্যক্তিগতভাবে একটা কথা বলতে পারি। কোনো বিএলও তার কাজের ক্ষেত্রে, স্বচ্ছতার ক্ষেত্রে তিনি যে স্বচ্ছভাবে কাজ করে এবং স্বচ্ছভাবে কাজ করার জন্য এই রাজ্য সরকার যদি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় তাকে বিনা পয়সায় আইনি সহায়তা আমরা দেব। কিন্তু যদি কাজ গোলমাল করে, উল্টোপাল্টা কিছু করে, তার চাকরি যাতে না থাকে, তার বিরুদ্ধে লিগ্যাল স্টেপ যা যা নেওয়া আমরাই নেব। সরকারের মতই কথা বললে তুমি আইনি সহায়তা কেন দেবে? আইনি সহায়তা দেব। তারপর তুমি আলটিমেটলি বলছো আমাদের হয়ে কাজ করো। সরকার যা না না, তার মানে তুমি বলছো তোমাদের হয়ে কাজ করো। না, তুমি নিউট্রাল হয়ে কাজ করার কথা বলবে না। আপনি আমাদের হয়ে, আপনি আরে তরুণ, তুমি আলটিমেটলি কি বলতে চাইলে? তোমরা আমাদের হয়ে কাজ করো, আমরা বিনা পয়সা আইনি সহায়তা দেব। এটা তো হয়ে গেল। তুমি তো টপ দিলে, তুমি তো প্রমোট করলে।